তোদের গত সপ্তাহে যেটা করেছিলাম, গসের সূত্র থেকে প্রয়োগ করে আমরা একটা আহিত গোলকের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র বের করেছিলাম। আহিত গোলকের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র বের করেছিলাম এরকমভাবে, সেটা হচ্ছে আমরা ওই আহিত গোলকের অভ্যন্তরে বের করেছিলাম, আহিত গোলকের বাইরে বের করেছিলাম। তাহলে দূরত্বের সাথে তড়িৎক্ষেত্রের পরিবর্তন আমরা পেয়েছিলাম। সেটা একটা যেটা মানে তড়িৎক্ষেত্র যেটা আমরা দেখেছিলাম গোলকের অভ্যন্তরে, সেটা হচ্ছে রৈখিক ছিল, একটা সরলরেখা হয়েছিল। আর যখন আমরা বাইরে গিয়ে দেখেছিলাম, সেটা দেখেছিলাম যে তোর হচ্ছে কার্ভড হয়েছিল। এবং তোদেরকে আমি বলেছিলাম ওটা তোর হচ্ছে মহাকর্ষের অভিকর্ষ যে ত্বরণ, অভিকর্ষ ত্বরণের সাথে মিল আছে। এবং আমরা যখন ক্লাস 11-এ মহাকর্ষ পড়েছিলাম, মহাকর্ষে আমরা পেয়েছিলাম যে মহাকর্ষীয় ক্ষেত্র মানে অ্যাকচুয়ালি হচ্ছে অভিকর্ষ ত্বরণকে বোঝানো হয়। এবং সেটার উচ্চতা বা গভীরতার সাথে কীভাবে তোর হচ্ছে পরিবর্তন হচ্ছে, জি এর পরিবর্তন, সেটা আর আহিত গোলকের ক্ষেত্রেও একই রকম হয়। এছাড়াও তোদের বলেছিলাম, মনে করে দেখ, যে আমার ওই আহিত গোলকটি যদি ফাঁপা হয়, আমার আহিত গোলকটি যদি ফাঁপা হয়, তাহলে ফাঁপা আহিত গোলক তার জন্য, অথবা যদি একটা পরিবাহী গোলক নিই, পরিবাহী গোলক মানে তার হচ্ছে অভ্যন্তরে কোনো রকম আধান থাকে না, সব আধান বাইরের পৃষ্ঠে বর্তমান হয়। তাহলে যদি একটা নিরেট পরিবাহী গোলক নিই, চাই ফাঁপা পরিবাহী গোলক নিই, আর এমনি যদি ফাঁপা যে কোনো গোলক নিই, উভয়ের ক্ষেত্রেই একই হবে। সেটা হচ্ছে আমরা ভেতরে কেন্দ্রকের মানে পৃষ্ঠতল থেকে কেন্দ্রকের মধ্যে কোনো রকম তড়িৎক্ষেত্র পাবো না, কারণ ওখানে কোনো রকম আধান বিলংস করছে না, সমস্ত আধানই তোর হচ্ছে পৃষ্ঠতলে বর্তমান রয়েছে। যার জন্য আমরা তড়িৎক্ষেত্র পেয়েছিলাম যে শুধুমাত্র বাইরের যে আমরা রেখাটা পেয়েছিলাম, অর্থাৎ 1/r² সাথে সমানুপাতিক পেয়েছিলাম। আচ্ছা, এটা তো গেলে একটা টাইপ। এই যে আমরা যেগুলো করছি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটা করে অ্যাপ্লিকেশন, গসের সূত্রের অ্যাপ্লিকেশন। তাহলে প্রথম যে আমরা অ্যাপ্লিকেশনে যেটা করলাম ওটা আমাদের করা হয়ে গেছে গত সপ্তাহে। আর আজকে আমরা আরও দুটো টাইপ করব। দুটো টাইপ বলতে কি করব, একটা দেখ, আমি প্রথমে এখানে ছবি এঁকেছি। এখানে তোর হচ্ছে আমি যেটা হাত বোলাচ্ছি এটা একটা আহিত তার, তোরা ধরে নিতে পারিস, একটু বড় করে এঁকেছি। একটা আহিত তার বলতে পারিস, বা একটা সুতো বলতে পারিস আহিত, ঠিক আছে। বা তোর হচ্ছে একটা যে কোনো সরু একটা তারের মতোই যে কোনো একটা পদার্থ, কিন্তু ওটা আহিত। এবার এর জন্য যে তড়িৎক্ষেত্র হবে সেটা তাহলে কেমন তড়িৎক্ষেত্র হবে, আমি তার জন্য কী করলাম, এটা তোর হচ্ছে ধরে নিতে পারিস তোরা একটা অসীম দৈর্ঘ্যের, বা সসীম দৈর্ঘ্যে যা ইচ্ছাতে নিতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। অসীম দৈর্ঘ্য নিতে পারিস, সসীম দৈর্ঘ্য নিতে পারিস। কিন্তু এবার পুরো তারটার জন্য দেখ, আমি যদি আমার এই পেনটা যদি কনসিডার করি, এই পেনটাকে তোরা হচ্ছে সবাই ফলো কর, এই পেনটা আমার আহিত। এবার এই পেনের বাইরে আমি এই পেনের যে ডাইমেনশন, যে আকৃতি বা এর যে ব্যাসার্ধ, তার থেকে একটু বেশি দূরত্ব দেখব যে কোনো অবস্থানে আমি তড়িৎক্ষেত্রের মানটা বের করতে চাইছি। আর এটা যদি তড়িৎক্ষেত্রের মান বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এর চারিদিকে একটা গসিয়ান তল বা গসিয়ান সারফেস আমাকে এখানে কনসিডার করতে হবে। আর এই গসিয়ান সারফেস যেটা আমি নিচ্ছি, এখানে দেখ আমি তোর হচ্ছে সেই গসিয়ান সারফেসটা রেখেছি, সেটা নিচ্ছি কত, দেখ তার উচ্চতা ধরেছি এল, তার উচ্চতা ধরেছি এল, আর ব্যাসার্ধ ধরেছি দেখ স্মল আর, এর কেন্দ্র থেকে। তার মানে এর চারিদিকে তাহলে তোর হচ্ছে আমি একটা গসিয়ান তল কল্পনা করেছি, যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর তোর হচ্ছে উচ্চতা হচ্ছে আমার এল। আমি এইটুকু দৈর্ঘ্য নিয়েছি। এবার এইটুকুর জন্য আমি যে তড়িৎক্ষেত্র পাবো, পুরোটার জন্য তড়িৎক্ষেত্র আমার সেই একই হবে। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই তড়িৎক্ষেত্র বোঝার ক্ষেত্রে অবশ্যই তোকে মাথায় রাখতে হবে তড়িৎক্ষেত্রের দিক কোনটা। আমার এখানে এই পেনটা প্রত্যেকটা বিন্দু তোর হচ্ছে আমার আধানে আহিত, প্রত্যেকটা বিন্দু আমার আধানে আহিত। এবার এই আধানের জন্য তোর সাপোজ ধর আমি বলছি এই পেনটার আমি এখানে হাতে দেখি তিনটে আধান, ধর একটা, দুটো, তিনটে, আমার তিনটে অবস্থায় তিনটে আমার আধান রয়েছে। এবার তোরা একটা জিনিস ভেবে দেখতো, এই আধানটা যদি তাহলে তড়িৎ বল কোন দিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, এদিকে হবে, সব দিকে হবে, ওপর দিকে হবে, নিচের দিকে হবে, সব দিকে হওয়ার কথা। কিন্তু ওপরের যে আমার আধানটা রয়েছে সেই আধানটা যেন বড় হয়, তাহলে কোন দিকে হবে, সব দিকে তোর হচ্ছে প্লাস নিচের দিকে ওপর দিকে হওয়ার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত ওপর দিকে আর নিচের দিকে এটা হবে না। কেন? কারণ এই আধানটার জন্য আমার যে বলরেখাগুলো এইদিকে যদি হয়, আর এই আধানটার জন্য বলরেখাগুলো যদি নিচের দিকে হয়, তাহলে দুটো বলরেখা তো ছেদ করে যাবে। তোরা তো শিখেছিস যে দুটো বলরেখা মানে ছেদ করে না। তার মানে কি, তার মানে এখানে আমার এই পেনটা যদি আমার আহিত হয়, তাহলে এর জন্য আমার বলরেখাগুলো তাহলে কোন দিকে হবে, প্রত্যেকটা বলরেখা এই দিক বরাবর হবে শুধু। মানে তোরা এই বিন্দুটা থেকে একটা এই তল বরাবর যদি রেখা আঁকিস সব দিকে, মানে অর্থাৎ আমি তাহলে কী দেখবো, যদি পেনটা যদি আমি এইভাবে ঘুরিয়ে দেখি, আমি যদি এইভাবে যদি দেখি, তাহলে দেখতে পাবো যে আমার রেখা আমি আঁকতে পারছি, যেন একটা বিন্দু থেকে আমি অনেকগুলো অসীম রেখা এঁকেছি, সেই রেখাগুলো তাহলে চারিদিকে তো ছড়িয়ে রয়েছে। এটা দেখতে হবে এরকম ব্যাপারটা, চারিদিকে তো ছড়িয়ে রয়েছে। কিন্তু কখনো বলরেখাগুলো নিচের দিকে বা উপরের দিকে হবে না। হ্যাঁ, দুই এক্সট্রিম পয়েন্টে হয়তো হতে পারে, আমরা এক্সট্রিম পয়েন্টে আমরা আলোচনা করছি না, ঠিক আছে। তাহলে এখানে তাহলে তোরা লক্ষ্য করে দেখ, তাহলে বলরেখাগুলো তাহলে কোন দিকে হচ্ছে, এদিক বরাবর শুধুমাত্র বলরেখাগুলো হচ্ছে। এইবার আমি তাহলে এই যে গসিয়ান তলটা নিয়েছি, এই গসিয়ান তলটা তোর হচ্ছে দেখ অনেকটা একটা কৌটো বা ডিব্বার মতো।
তাহলে এই গসিয়ান তলটা যখন আমি নিয়েছি তাহলে দেখতো এর কটা সারফেস, একটা কৌটো বা ডিব্বার কটা সারফেস হয়। ধর তোর যদি বলি এটা জলের বোতল যদি আমি নিই, ধর আমি যদি এই জলের বোতলটা নিয়ে কাজ করি তাহলে দেখ এটা কৌটো বা ডিব্বার মতো, তাহলে এর কটা সারফেস রয়েছে, ওপরে একটা সারফেস রয়েছে 1 নম্বর, নিচে একটা রয়েছে 2 নম্বর, আর এই সাইডে একটা রয়েছে 3 নম্বর। তাহলে তোরা ওপরের যে সারফেসে তোরা দেখতে পাচ্ছিস এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। নিচে যে ক্ষেত্রফল রয়েছে এটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। আর এই সাইডের ক্ষেত্রফল তাহলে কি হয়, পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে কত হচ্ছে 2 পাই আর ইন্টু এল, 2 পাই আর পরিধি ইন্টু এল উচ্চতা। এইবার তোরা সবাই ভেবে দেখতো আমি এই পেনটার চারিদিকে এই তলটা কল্পনা করেছি, ঠিক আছে, যেটা কিনা তোর হচ্ছে সবাই দেখতে পাচ্ছি সেখানে বোর্ডে আমার একটা আঁকা রয়েছে। এবার তোরা সবাই দেখতো এই তলগুলোর মধ্যে থেকে আমার যে 3টে তল রয়েছে এই তলগুলোর মধ্যে থেকে বলরেখাগুলো তাহলে কোন দিকে আছে, তো এই বলরেখাগুলো সব এই দিক বরাবর যাচ্ছে। দেখতো ওপর দিকে কোনো তড়িৎ বলরেখা বেরোচ্ছে না, নিচে দিকে কোনো তড়িৎ বলরেখা বেরোচ্ছে না। তাহলে এই তলের মানে এই ওপরের যে ক্ষেত্রফলটা এর অভিমুখ কোন দিকে হবে, এর অভিমুখ হচ্ছে ওপরের দিকে হচ্ছে, এর অভিমুখ ক্ষেত্রফলের অভিমুখ ওপরের দিকে, আর বলরেখাগুলো যাচ্ছে কোন দিকে, এই দিক বরাবর। তাহলে মধ্যের কোণ কত, 90 ডিগ্রি। তার মানে এই তল থেকে আমার কোনো রকম ফ্লাক্স বের হবে না। আবার তুই যে নিচের তলটা দেখিস, নিচের তলটা তাহলে তোর হচ্ছে দেখতো এই তলটার অভিমুখ তাহলে কোন দিকে, নিচের দিকে হবে, বলরেখাগুলো যাচ্ছে কোন দিকে, এই দিক বরাবর। তার মানে এখানে তো হচ্ছে কোন কথা হচ্ছে দেখ 90 ডিগ্রি। তার মানে এই তল থেকে কোনো ফ্লাক্স বের হবে না। একমাত্র এই যে সাইডের যে তলটা আমি যেখানে আমি হাত বোলাচ্ছি এই তল থেকে তাহলে একমাত্র ফ্লাক্স বের হবে, কারণ এই তলটার অভিমুখ তুই যদি এখানে যদি ধরিস তাহলে এখানে একটা তুই হচ্ছে ছোট্ট একটা ক্ষেত্রফল নেই, অভিমুখ তাহলে কোন দিকে, দিক বরাবর। আর এখানে তোর হচ্ছে বলরেখার অভিমুখ কোন দিকে, একই দিকে, তাহলে দুটো একই দিকে হচ্ছে, তাহলে ওদের মধ্যে কোন কত 0 ডিগ্রি। তাহলে এই শুধু সাইডের তল থেকে আমি তাহলে ফ্লাক্স বের হতে দেখবো, আমি উপরের তল থেকে বেরোতে দেখবো না, আমি নিচের তল থেকে বেরোতে দেখবো না। এই জন্য দেখ আমি তোদের হচ্ছে এখানে ক্যালকুলেশনটা এবার করেছি, এটা হচ্ছে কনসেপচুয়াল জায়গাটা, এবার হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করছি। এইখানে আমি এল দৈর্ঘ্যে তাহলে নিয়েছি, এবং এই ছবিতে তোরা যখন বাড়িতে সবাই, আমি তো বলেছিলাম ছবিটা আমি পাঠিয়ে দেবো, ছবিটা দেখে তোরা সবাই খাতায় নোটস ডাউন করে দিবি। এখানে তোরা হচ্ছে সবাই দেখ এই যে ওপরে যে তলটা রয়েছে সেটাকে এই যে আমি এখানে হাত দিচ্ছি, এই ওপরের তলটা থেকে আমি S1 নাম দিয়েছি। আমি এই সাইডে যে তলটা, এই ওপরের তলটাকে নাম দিচ্ছি S1, এই সাইডের তলটার নাম দিচ্ছি S2, আর নিচের তলটার নাম দিচ্ছি S3। দেখ সেটা আমি করেছি S1 S2 S3। এইবার দেখ আমি তারটার দৈর্ঘ্য ধরে নিচ্ছি, সসীম দৈর্ঘ্য ধরে নিচ্ছি, তারটার দৈর্ঘ্য ধরেছি এল, ক্যাপিটাল এল, আর টোটাল আমার আধান রয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে দেখতো প্রতি একক দৈর্ঘ্যে তাহলে আমার কতটা আধান রয়েছে, মানে রৈখিক আধান ঘনত্ব যেটা আমরা বলে থাকি, বা লিনিয়ার চার্জ ডেন্সিটি যেটা আমরা বলে থাকি, সেটাকে ল্যাম্ডা দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ল্যাম্ডার সমান তাহলে লিখতে পারি কিউ বাই এল, মানে ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল এল। এইবার স্মল এল দৈর্ঘ্যের জন্য, স্মল এল দৈর্ঘ্যের জন্য তাহলে আমার কতটা আধান থাকবে, এখানে তো আমি অতটা লিখতে পারছি না, সেটা আমি এটা শর্টে লিখেছি। স্মল এল দৈর্ঘ্যের জন্য তাহলে আমার মোট আধানের পরিমাণ যদি আমার স্মল কিউ হয় তাহলে প্রতি একক দৈর্ঘ্য আধানের মান ইন্টু দৈর্ঘ্য, তাহলে প্রতি একক দৈর্ঘ্য কত ল্যাম্ডা, আর আমার দৈর্ঘ্য তাহলে কত এল দৈর্ঘ্য আমি নিচ্ছি, কারণ এইটা চৌনটা আমি দৈর্ঘ্য ধরেছি আমি এল, সবাই দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। এইবার ল্যাম্ডার মান আমরা কি জানি কিউ বাই এল ইন্টু স্মল এল। এইবার আমি যদি এবার গসের সূত্রটা এখানে যদি প্রয়োগ করি তাহলে ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো, তাহলে আমরা লিখতে পাচ্ছি। এইবার এটা তো ক্লোজ সারফেস ইন্টিগ্রাল পুরো তলটার জন্য, তাহলে আমি যদি এটা যদি ভেঙে নিই, প্রথমে নিচ্ছি এটাকে ভেঙে, তাহলে লিখছি ওপরের তলটা S1 এর জন্য ইন্টিগ্রেশন করলাম, এখানে ক্লোজ সিম্বলটা দেবো না কিন্তু, শুধুমাত্র উপরের তলটা, এই ইন্টিগ্রেশনটা শুধুমাত্র উপরের তলটার জন্য। সেকেন্ড ইন্টিগ্রেশনটা সাইডের তলটার জন্য, এই ওপরের S1 তলের জন্য প্রথম ইন্টিগ্রেশনটা, দ্বিতীয় ইন্টিগ্রেশনটা এই সাইডের তলের জন্য, আর তৃতীয় ইন্টিগ্রেশন এই নিচের তলের জন্য। এই তিনটে তল মিলে দেখ আমার একটা বদ্ধপুরো তল তৈরি হয়ে গেছে। সেই জন্য তাহলে দেখ আমি এটাকে ক্লোজ সারফেস ইন্টিগ্রালের পরিবর্তে আমি লিখেছি S1 S2 S3 ইকুয়াল টু কিউ বাই এপসাইলন জিরো হলো। এইবার তোরা সবাই দেখ এই প্রথম তলটা যেটা আমার S1, তার জন্য দেখ আমি লিখেছি S1 এর জন্য EDS cos 90 ডিগ্রি। এই মতো তো বোঝালাম এই তলটার অভিমুখ ওপরের দিকে, কিন্তু বলরেখাগুলো যাচ্ছে কোন দিকে, এই দিক বরাবর বলরেখাগুলো যাচ্ছে, তাহলে মধ্যের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি। দ্বিতীয় তলটা হচ্ছে দেখ আমি 0 ডিগ্রি ধরেছি, কোনটা দ্বিতীয় তল মানে S2 হচ্ছে আমার এটা, তাহলে বলরেখা আমার দিকে যাচ্ছে, ক্ষেত্রফল অভিমুখ এইদিকে, তাহলে দেখ আমি এটা লিখছি S2 EDS cos 0 ডিগ্রি। লাস্টের যেটা আমি লিখেছি যেটা S3, সেটা দেখ আমি কি লিখেছি EDS cos 90 ডিগ্রি। তার মানে দেখ এখানে হচ্ছে কি যেটা বলছিলাম নিচের তলটা, তাহলে বলরেখার অভিমুখ নিচের দিকে, ক্ষেত্রফল অভিমুখ নিচের দিকে, বলরেখাগুলো যাচ্ছে তো হচ্ছে এদিক বরাবর, তাহলে মধ্যে কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। তার মানে দেখ এটা হচ্ছে আমার S3 দিচ্ছে। এইটার সমান তাহলে আমি কি লিখতে পারছি কিউ বাই এপসাইলন জিরো। কিউ মানে আমরা কি পেয়েছি, কিউ মানে আমি পেয়েছি ক্যাপিটাল কিউ বা ক্যাপিটাল কিউ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, সেটা আমি লিখেছি ক্যাপিটাল কিউ ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, আর নিচে আমি এপসাইলন জিরো আছে সেটা লিখে দিয়েছি। এবার প্রথম টার্মটা শূন্য হয়ে গেল cos 90 ডিগ্রি, থার্ড টার্মটা শূন্য হয়ে গেল cos 90 ডিগ্রি, সেকেন্ড টাইমটা শুধু বিলংস করছে, সেকেন্ড টার্মটা আমি লিখলাম তাহলে EDS ইকুয়াল টু কিউ এল বাই এপসাইলন জিরো এল।
অর ইজ ইকাল টু শুধুমাত্র সারফেসের উপর ইন্টিগ্রেশনটা হবে, ইন্টিগ্রেশন অফ এস টু ডিএস ইজ ইকাল টু কিউএল বাই এল ইপসিলন জিরো। আর ডিএস এর উপর ইন্টিগ্রেশন করলে তাহলে আমরা কত পাচ্ছি, শুধু সাইডটা পাবো এস টু সারফেস জিরো, তাহলে কত হচ্ছে 2 পাই আর ইন্টু এল। দেখ সেটাই করেছি 2 পাই আর ইন্টু এল, তাহলে বসে এল এল কেটে গেল, তাহলে ই সমান কিউ বাই 2 পাই ইপসিলন জিরো আর এল, বা তোরা লিখতে পারিস ল্যামডা বাই 2 পাই ইপসিলন জিরো আর। এটা তোদের মানটা বেরোলো। আর তোরা সকলে কিন্তু শেষে গিয়ে অভিমুখটাকে মেনশন আরেকবার করতে হয়, কারণ তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি। তাহলে আমরা সবাই একটা সুষমভাবে আহিত সরু তারের জন্য বা সরু সুতোর জন্য যদি এরকম আমাদের দেওয়া হয়, যাই হোক লিনিয়ার যদি আমাকে চাওয়া হয়, লিনিয়ার মানে আধানের জন্য আমাকে যদি চাওয়া হয়, তাহলে সেটা আমরা তড়িৎ ক্ষেত্র বের করলাম। এরপরে তোকে যদি একটা পাতলা পাত মানে কীরকম ধর পৃষ্ঠা, বইয়ের একটা পৃষ্ঠা, সেই পৃষ্ঠার জন্য যদি তোকে তড়িৎ ক্ষেত্র বের করতে পারে, তাহলে সেটা কী করবি? আচ্ছা, এখানে দেখ তোদের হচ্ছে আমি ছবিতে এঁকেছি পাতলা পাতের জন্য তড়িৎ ক্ষেত্র লিখেছি। এইখানে দেখ আমি এটা বইয়ের পৃষ্ঠার মতো নিয়েছি। ধরো কল্পনা করে এরকমভাবে এইটা তোরা ধরে নে সবাই একটা পাতলা কাগজ। এই পাতলা কাগজটা আমার হচ্ছে ধর এখানে পুরো আমার আধানে পরিপূর্ণ রয়েছে, দুই দিকে আমার আধান পরিপূর্ণ রয়েছে। এইবার যদি এই পাতলা কাগজটাকে আমি যদি এইভাবে কল্পনা করি, এই পাতলা কাগজটা যদি আমি দেখি, তাহলে দেখ এই পেনটাকে তোরা কল্পনা করে এইভাবে যে আমি এখানে মাঝখান থেকে ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি, মানে এটা এরকমভাবে রয়েছে। আচ্ছা, তার আগে বলে দিই, এই পাতলা কাগজটার উপরে আমার যে আধানগুলো রয়েছে সমস্ত আধান সব জায়গায় সুবিন্যস্ত রয়েছে। তাহলে এখান থেকে বল রেখা তাহলে বল রেখা তাহলে কোন দিকে হয়? বল রেখা তো সব দিকে হওয়ার কথা, কিন্তু সব দিকে তো হবে না। এখানে ঠিক সেরকম, যদি এখানে বল রেখা যদি আমি এইদিকে আঁকি, এখানে বল রেখা যদি আমি এইদিকে আঁকি, তাহলে তার পাশের আধানের জন্য বল রেখা যদি এদিকে হয়, তাহলে তারা তো ছেদ করে যাবে। তাহলে সেক্ষেত্রে আমার তাহলে কী হবে? তাহলে শুধুমাত্র দেখ, তোরা কল্পনা করে দেখ সবাই, এটাই যেটা জমি হয় আর এর উপর পাট গাছগুলো লম্বভাবে রয়েছে জমির সাথে, সেই পাট গাছগুলো যেরকম হবে ঠিক সেরকম আমরা শুধু বল রেখাগুলো পাবো। তার মানে কি? তার মানে এই পৃষ্ঠার ভিতরে আমার তাহলে যে আধানগুলো রয়েছে, এটা তো একটা পাতলা পেজ, তাহলে এইদিকে আমি যে আধানগুলো দেখতে পাচ্ছি, তাহলে সেই আধানগুলো আমি এদিক থেকেও দেখতে পাবো, দুদিক থেকে তাহলে আমি আধানগুলোকে দেখতে পাচ্ছি। তার মানে কি? তার মানে এর বল রেখাগুলো এদিকেও কিছু বল রেখা বের হবে, এদিকেও কিছু বল রেখা বের হচ্ছে। আচ্ছা, এইবার তোরা সবাই দেখতো এই যে বল রেখাগুলো বের হচ্ছে, তার মানে কি? তার মানে আমি যদি এখানে কল্পনা করি এই পেনটাকে আমি ছিদ্র করে প্রবেশ করেছি, মানে এই পেনটা হচ্ছে আমার একটা বদ্ধ তল। কেন বদ্ধ তলের পেনটাকে আমি নিচ্ছি? কারণ এখানে বোঝার চেষ্টা কর, আমি এই পেজটার ভিতরে এখানে একটা ছোট্ট একটা ক্ষেত্রফল নিচ্ছি ডেল্টা এ, ছোট্ট একটা ক্ষেত্রফল নিচ্ছি ডেল্টা এ। সেই ডেল্টাটা তাহলে কীরকম? আমার এই পেনের এইখানের এই পেনের ক্ষেত্রফলের সমান। তাহলে এই ডেল্টায় আমার এই আধান, এবার এই আধানটাকে তো আমার তাহলে কোনো একটা বদ্ধ তল দিয়ে আমার আটকাতে হবে। তাহলে পেনটাকে যদি আমি এখান থেকে যদি প্রবেশ করি, তাহলে এটা তো একটা সিলিন্ডার, এই পেজটা আমার এখান থেকে পাস করেছে, মানে আমার হাতটা ধরে নিয়ে যে পেজটা, তাহলে এখান থেকে পাস করেছে, তাহলে এইদিকেও একটা তল রয়েছে, এদিকে একটা তল রয়েছে, আর এই সাইডে তলটা রয়েছে, এই পুরো তল দিয়ে তাহলে হচ্ছে আমি আধানটাকে আমি আটকে দিয়েছি। এইবার তোরা কল্পনা করতে সবাই, এখানে আমার এই হাতটা যদি আমার পেজটা হয়, তাহলে এখানে যে আমার আধানগুলো রয়েছে, সেই আধানগুলো বল রেখাগুলো তাহলে কোন দিকে বেরোবে? বল রেখাগুলো তাহলে এইদিকে বেরোচ্ছে আর এইদিকে বেরোচ্ছে। তাহলে তোরা সব অ্যাটেন্স হয়ে যাচ্ছে। এই পেনটার ক্ষেত্রে পেনেরও তাহলে সেই আমাদের তিনটে তল, একটা তল, সাইডের তল দুটো তল, এই সাইডের তল তিনটে তল, তাহলে আমার টোটাল তিনটে তল। তাহলে এই তিনটে তলের মধ্যে থেকে তাহলে কোন কোন তল থেকে বল রেখা বের হবে? দেখ, এই তল থেকে বল রেখা বের হচ্ছে, এই তল থেকে বল রেখা বের হচ্ছে, এই সাইডের তল থেকে কোনো রকম বল রেখা বের হচ্ছে না। কিন্তু এই তলটার ক্ষেত্রফল অভিমুখ কোন দিকে? এদিক বরাবর। এই তলটার ক্ষেত্রফল অভিমুখ কোন দিকে? এদিক বরাবর। কিন্তু এই তলটার ক্ষেত্রফল অভিমুখ তাহলে কোন দিকে? তুই যে এর তলের উপরে যেদিকে নিচ্ছিস। তার মানে আমার এই শুধুমাত্র এই ওপরের তলটার জন্য আমার যে ক্ষেত্রফলের অভিমুখ আর বলরেখার মধ্যেকার কোণ হবে 90 ডিগ্রি। বাকি এই তলটার ক্ষেত্রে বলরেখাগুলো এদিক বরাবরই হচ্ছে, ক্ষেত্রফলও এদিক বরাবরই হচ্ছে, তাহলে 0 ডিগ্রি। বলরেখা এদিক বরাবর হচ্ছে, ক্ষেত্রফল এদিক বরাবরই হচ্ছে, 0 ডিগ্রি। তার মানে দেখ, আমি এই দিকে তাহলে হচ্ছে আমি একটা ফ্লাক্স পাবো, এই দিকে একটা ফ্লাক্স পাবো, আমি এই সাইডের তল থেকে কোনো রকম ফ্লাক্স পাবো না। এইটাই দেখ তোদের এখানে বোঝানো হয়েছে। এই দেখ, আমি একটা পেজ নিয়েছি, এই পেজের এখানে এই ছোট্ট একটা অংশের মধ্যে আমি একটা ধরেছি ক্ষেত্রফল ডেল্টা এ। তাহলে এটাকে তাহলে হচ্ছে আমি সিলিন্ডার বা চোঙটা দিয়ে আমি আটকে দিয়েছি। আর এবার এই চোঙটা দিয়ে যখন আমি আটকেছি, তাহলে দেখতো এই পেনটার মতো এই সাইডের তলটা, তাহলে দেখ এই ক্ষেত্রফল ডেল্টা এদিক বরাবর আমি সেটা লিখেছি, আর এইদিকে তড়িৎ ক্ষেত্র এই বেরোচ্ছে। তাহলে এটাকে ধরছি আমি S3, মানে এই সাইডটাকে আমি ধরেছি S3 আমার সারফেস, এই সাইডটা ধরেছি আমি S1। দেখ, এইদিকে বলরেখা বেরোচ্ছে, সেটা মাইনাস ই ধরেছি, এদিকটা প্লাস ই হলে এটা মাইনাস ই, আর এদিকে তাহলে হচ্ছে আমার মাইনাস ডেল্টাই ধরেছি। আর এই মাঝের আমার এই যে এই সারফেসটা যেটা আমি হাত বুলাচ্ছি, এই সারফেসটা আমি ধরেছি S2, এটা আমি S2 ধরেছি। দেখ, এখানে ধরেছে অভিমুখ, তাহলে আমি যদি হট এখানে অভিমুখ ধরি, তাহলে এটা উপরের দিকে বরাবর, কিন্তু বলরেখা ধরেছে এদিক বরাবর, তাহলে মধ্যে কত হচ্ছে? তাহলে 90 ডিগ্রি হচ্ছে।
তাহলে এবার তোরা তাহলে এখানে সবার আগে কী করবি, তোরা হচ্ছে এই টোটাল পেজটার মোট আধান হচ্ছে আমার ক্যাপিটাল কিউ, আর পেজটার ক্ষেত্রফল আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল এ। তাহলে প্রতি একক ক্ষেত্রফলে আমার আধানের পরিমাণ কত, বা আমি যেটা বলতে পারি তলমাত্রিক আধান ঘনত্ব, সারফেস চার্জ ডেন্সিটি, সেটা তাহলে কত, সিগমা সমান কিউ বাই এ। তাহলে এই যে সিগমা সমান কিউ বাই এ আমি লিখলাম, তাহলে আমি এই ছোট্ট ডেল্টা এ পরিমাণে তাহলে আমার কতটা আধান রয়েছে সেটা আমি ধরেছি কিউ পরিমাণ, এই কিউ সমান তাহলে আমি লিখছি সিগমা ডেল্টা এ, বা এটা লিখতে পারি কিউ বাই এ ডেল্টা এ। আচ্ছা, আমি আধান পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমার এইটুকুর জন্য যদি আমি এবার আমাদের গসের সূত্র প্রয়োগ করি, তাহলে দেখতে কি হচ্ছে, ক্লোজ সারফেস ইন্টিগ্রাল অফ ই ডট ডিএস ইজ কিউ বাই ইপসিলন জিরো হচ্ছে। একই নিয়ম আগেটার মধ্যে তাহলে করছি, এই ক্লোজ সারফেস ইন্টিগ্রালটাকে তাহলে আমি তিনটে সারফেসে ভেঙে নিচ্ছি, S1 S2 S3। তাহলে S1 S2 S3 তাই ভেঙে নিচ্ছি। S1 এর জন্য ই ডট ডিএস যখন আমি করেছি, S1 এর জন্য যখন ই ডট ডিএস করেছি, তখন দেখ এই ইটা তাহলে কোন দিকে হচ্ছে, বাদিক বরাবর, আর ডিএস এর অভিমুখ তাহলে কোন দিকে, বাদিক বরাবর। ওটাকে আমি একবার ডেল্টায় বসে দিয়েছি, দুটো একই দিক বরাবর, মাইনাস ই ডট মাইনাস ডেল্টা তাহলে আমাকে একবার ই ডট ই ডেল্টাই দেবে। সেকেন্ডটা ই ডট ডিএস মানে এই সেকেন্ড সারফেসটা যেটা তো দেখাচ্ছিলাম, তাহলে S2 আর মানে S2 অভিমুখ আর আমার তড়িৎ ক্ষেত্র অভিমুখ এর মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, সেটা দেখে cos 90 ডিগ্রি লিখেছি। আর থার্ড যে সারফেসটা মানে আমার S3, এই যে তাহলে তড়িৎ ক্ষেত্র অভিমুখ এদিক বরাবর, আমার ক্ষেত্রফল অভিমুখ এদিক বরাবর, তাহলে ই ডট ডেল্টা এসটাকে আমি দেখ লিখেছি ই ডট ডেল্টা এ। তাহলে দেখ আমার প্রথম টার্মটা থাকছে আর থার্ড টার্ম থাকছে, সেকেন্ড টার্মটা আমার শূন্য হয়ে যাচ্ছে। আর ডান দিকে তো রয়েছে কিউ বাই ইপসিলন জিরো, কিউ এর মানটাই বসিয়ে দিচ্ছি কিউ বাই এ, ডেল্টা এ সেটা বসিয়ে দিচ্ছি, বাই ইপসিলন জিরো আমার আছে। এইবার দেখ এই দুটো যোগ করে তাহলে কত বসি, 2e ডেল্টা এ কিউ বাই ইপসিলন জিরো এ ডেল্টা এ। তাহলে দেখ ডেল্টা কেটে গেল, তাহলে ই সমান তাহলে আমি কত পাচ্ছি, কিউ বাই 2 ইপসিলন জিরো এ বা সিগমা বাই 2 ইপসিলন জিরো। এটা হচ্ছে একটা পাতলা পাতের জন্য। যদি এটা পাতলা পাত না হয়, যদি এটা মোটা পাত হয়, মোটা পাত মানে তোরা সবাই কল্পনা কর তোদের এই বইটা, তোদের টেক্সট বই, তাহলে এই টেক্সট বই যদি আমি কনসিডার করি এটা তাহলে মোটা পাত। তাহলে এই মোটা পাতের ক্ষেত্রে কিন্তু যদি আমি আধান দেখি, তাহলে দেখ আমার তলের এইদিকে আমার আধান রয়েছে, এইদিকে আধান রয়েছে, আমি এই দিকটাকে বাদ দিচ্ছি ক্যালকুলেশন সুবিধার্থে। তাহলে এইদিকে আমার আধান রয়েছে, আমার এইদিকে আধান রয়েছে। যদি আমার আধান থাকে তখন তাহলে দেখতে এই পেনটাকে আমি এই পুরোটা আমি এইভাবে কনসিডার করবো না, বদ্ধতল আমি এইভাবে করবো না। তাহলে তো দুটো তলকে আমার একবার নিয়ে নেওয়া হবে। আমি এই একটা তল যেহেতু আমার আছে, এই তলটাকে আমি তাহলে করছি কি, তাহলে আমি এখানে পেনটাকে এইটুকু ভেতরের দিকে ঢোকাবো আর বাইরের দিকে বাকিটা রাখবো। আমি সেটা দেখ তোদের বইতে ছবিটা আমি এঁকেছি, এখানে তলটা রয়েছে, এখান থেকে একটা সিলিন্ডার বেরোয়, সিলিন্ডারটা ভেতরে প্রবেশ করানো আছে, এই দিকে কিন্তু বেরোয়নি। দেখ এইটুকু মানে এটা চওড়া কত, ডি দৈর্ঘ্য চওড়া, তাহলে এই ডি দৈর্ঘ্য যে চওড়া রয়েছে সেটাই দেখ আমি আবার সাইড করে রেখেছি, এটা ডি দৈর্ঘ্য চওড়া। আর এই চোঙটাকেই দেখ আমি এখানে এঁকে দিয়েছি, ভেতরে কিছুটা প্রবেশ করানো রয়েছে, বাইরের দিকে রয়েছে। এবার কোনো পরিবাহী পদার্থের ক্ষেত্রে আধান কখনো ভেতরে থাকে না, তার মানে আমার এখানে ভেতরে আমার কোনো আধান নেই, তার মানে এই দিকে তাহলে হচ্ছে আমি কোনো বলরেখা পাচ্ছি না, শুধুমাত্র দেখ আমি বাইরের দিকে বলরেখা পাবো। এখানে যেমন দুদিকে বলরেখা পাচ্ছিলাম, এখানে শুধু একদিকে বলরেখা পাবো। আর একদিকে বলরেখা পাওয়ার জন্য এখানে যেমন দুটো তোরা ই ডেল্টায় পেয়েছিলি, এখানে তোরা হচ্ছে একটা ই ডেল্টায় পাবি। আমি এই ক্যালকুলেশনটা দ্বিতীয়বার করিনি, তোরা বই থেকে দেখে নিতে পারবি। দেখ ই ডেল্টা আমি একবার লিখেছি, আর কিউ ডেল্টা এ বাই এ ইপসিলন জিরো লিখে দিয়েছি। এখানে তাহলে আমরা কী পাচ্ছি, ই সমান সিগমা বাই ইপসিলন জিরো, এটা পেয়েছিলাম সিগমা বাই 2 ইপসিলন জিরো, এটা পেলাম সিগমা বাই ইপসিলন জিরো। বুঝতে পারলাম। পাতলা পাতের জন্য ই সমান সিগমা বাই 2 ইপসিলন জিরো, মোটা পাতের জন্য ই সমান সিগমা বাই ইপসিলন জিরো। একটু মাথায় রাখবি সবাই, দুটো কিন্তু এক নয়। কোন মানটা বেশি, মানটা বেশি হচ্ছে দ্বিতীয়টার। দেখ মোটা পাতের ক্ষেত্রে সিগমা বাই শুধু ইপসিলন জিরো, আর পাতলা পাতের জন্য সিগমা বাই 2 ইপসিলন জিরো, ওটা দুই দিয়ে তোরা ভাগ করে দিচ্ছিস, তাহলে মোটা পাতের ক্ষেত্রে আমি তড়িৎ ক্ষেত্রের মান আরও বেশি পাচ্ছি। আর এটা অসীম দৈর্ঘ্য দূরত্ব পর্যন্ত তোর হচ্ছে বিস্তৃত হয়, এর তড়িৎ ক্ষেত্রের মানটা তোর হচ্ছে একই থাকে বলতে গেলে। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যালি, কিন্তু থিওরিটিক্যালি আমরা তোর হচ্ছে মানটা এক থাকে না, মানটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু তোর হচ্ছে এটাই ম্যাথমেটিক্যালি আমরা তোর হচ্ছে পাচ্ছি সিগমা বাই ইপসিলন জিরো, মানে এখানে দেখ কনস্ট্যান্ট আকারে তোর চেঞ্জ হওয়ার কথা। ডান দিকে, একদম ডান দিকে আমি এখানে তোদের পড়েছি, তোদের হচ্ছে এই চ্যাপ্টারের তড়িৎক্ষেত্র ও বলরেখা, এই চ্যাপ্টারের শেষ এবং লাস্ট যে তোদের হচ্ছে আর্টিকেলটা রয়েছে, এই আর্টিকেলটা দেখতে আমি লিখেছি সুষমভাবে আহিত গোলকের জন্য তড়িৎ স্থিতিশক্তি। এখানে আমি কি করেছি, এখানে এটা তোদের হচ্ছে বোর্ডে আমি ছবিটা আমি আঁকিনি, এটাকে তোদের হচ্ছে এখানে তোদের হচ্ছে আমি বোর্ডে যে ক্যালকুলেশনটা করেছি, কারণ জায়গার খুবই অভাব, তোদের হচ্ছে ক্যালকুলেশন আমি করেছি, কিন্তু এখানটাতে আমি তোদের হচ্ছে একবারে করে দিচ্ছি। তোরা প্রয়োজনে যদি এটা লিখিস, আগে বোর্ড থেকে কপি করে নিচ্ছিস, কিন্তু আমি যে মুখে এখন যেটা ডিকটেট করবো, খাতায় সেটা সবাই কম্প্যারিজন করে টুকে নিবি। বিষয়টা কী করেছি দেখ, এখানে আমি তোর হচ্ছে সহজ ভাষায় আমার ক্যাপিটাল আর ব্যাসার্ধের আমি একটা গোলক তৈরি করবো, আহিত গোলক। এবার এই আহিত গোলকটা তৈরি করার জন্য আমার
কিছু আধান ওখানে আনতে হবে তো, তাহলে সেই আধানগুলোকে যখন আমি আনছি তাহলে সেই আধানগুলোকে এনে আমার একটা গোলক তৈরি করছি, সেটা কতটা ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ব্যাসার্ধ। আর এই যে গোলকটা তৈরি করছি তাহলে এটার জন্য আমার তাহলে কতটা কার্য করতে হচ্ছে, যে পরিমাণ কার্য আমি করব সেই কার্যটাই তাহলে ওর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত হবে। কী স্থিতিশক্তি? না তড়িৎ স্থিতিশক্তি। এইবার তোরা সবাই লক্ষ্য করে দেখ, আমি এরকম তোদের গোলকটা তৈরি করছি, আলটিমেট আমার ক্যাপিটাল আর ব্যাসার্ধে একটা গোলক তৈরি হবে, কিন্তু শুরুতে তো আমার ক্যাপিটাল আর ব্যাসার্ধ হচ্ছে না, কোনো একটা মুহূর্তে তোরা ধরে নে আমার এক্স ব্যাসার্ধে তৈরি হয়েছে, তারপরে আমি আর2 আধানের প্রয়োগ করেছি, মানে অসীম দূরত্ব থেকে আমি আর2 আধানে এনে ওখানে সঞ্চিত করেছি, ওটা ডিএক্স পরিমাণ আমার তাহলে বেড়েছে। তাহলে এটা তাহলে আমরা ব্যাখ্যা করবো কী করে? দেখ আমি এখানে লিখেছি সহজ এবং সুবিধার্থে, টোটাল আমার যখন গোলকটা তৈরি হবে সেই গোলকের ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে ওর আধান ঘনত্ব কত হবে? আধান ঘনত্ব হবে রো সমান কিউ বাই 4/3 পাই আর কিউ। কিউ মানে মোট আধান বাই 4/3 পাই আর কিউ মানে ওর মানে আয়তন। তাহলে আয়তন, আধান বাই আয়তন মানে হচ্ছে আমরা আধান ঘনত্ব পেয়েছি। তাহলে এখানে দেখ রো সমান তাহলে কী পাচ্ছি? আমার আধান ঘনত্ব পাচ্ছি বা চার্জ ডেন্সিটি পাচ্ছি। এবার এটাকে যদি আমি ঠিক করে লিখি তাহলে 3q বাই 4 পাই আর কিউ হলো। এইবার পরের লাইনে দেখ আমি এখানে করেছি এক্স, মানে এখানে এক্স মানে তোরা সবাই খাতা লিখে নিবি, যখন গোলকটি এক্স ব্যাসার্ধের তৈরি হয়, যখন গোলকটি এক্স ব্যাসার্ধের তৈরি হয় তখন উহার মধ্যে সঞ্চিত আধান কিউ সমান তাহলে কত লিখতে হচ্ছে 4/3 পাই এক্স কিউব ইন্টু রো। তার মানে কি ওই এক্স ব্যাসার্ধের গোলকের আয়তন ইন্টু আধান ঘনত্ব, তাহলে আমি মোট আধান পেয়ে যাবো ওইটুকু, ওই এক্স গোলকের মধ্যে তাহলে কত রয়েছে 4/3 পাই এক্স কিউব ইন্টু রো আমি লিখলাম। এইবার আমি এখানে কী করেছি, রো এর মানটা আমি এখানে বসে দিচ্ছি, কারণ তাহলে আমার ব্যাপারটা দেখতে সহজ হবে। কিউ এক্স কিউব বাই আর কিউব, তাহলে এটা আমার তৈরি হলো। এইবার তোরা সবাই দেখতো ওই এক্স ব্যাসার্ধ যেটা আমার নিচ্ছি তাহলে ওটার ভিতরে আমি আধানের পরিমাণটা পেয়ে গেছি, আর ওই এক্স ব্যাসার্ধে তাহলে আমি নিশ্চয়ই বিভবটা বের করে নিতে পারবো। কারণ আমরা কি জানি, আমরা জানি তড়িৎ ক্ষেত্রে যেমন জানি আর এর বর্গের সাথে ব্যাসানুপাতিক, আর বিভব তাহলে শুধুমাত্র আর এর সাথে ব্যাসানুপাতিক হবে, মানে কিউ বাই 4/0 আর। দেখ সেটা আমি লিখেছি ভি সমান কিউ বাই 4/0 এক্স, কারণ এটা আমরা এক্স ব্যাসার্ধ ধরে নিয়েছি, তাই এখানে কিউ এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম। বসানোর পর তাহলে আমার কত হচ্ছে কিউ বাই 4/0 আর কিউব ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এটা আমার হলো, আমি বিভব ভি এর মানটা বের করেছি। তাহলে এটা কার জন্য? আমি ওই এক্স গোলক যেটা আমার অলরেডি তৈরি হয়ে গেছে তার জন্য। এবার আমি কী করছি, আমি ধরে নিচ্ছি ওই এক্স ব্লকটার উপরে আরও আধান সঞ্চিত হয়ে ওটা বেড়ে এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধের হচ্ছে। যদি সেটা হয় তাহলে এক্স প্লাস ডিএক্স ব্যাসার্ধ যখন হচ্ছে তাহলে ওর ভিতরে নিশ্চয় আমার আরও কিছুটা আধান তাহলে সঞ্চিত হবে। এবার সেই আধানের পরিমাণটা কত? তাহলে সেই আধানের পরিমাণটা হবে তাহলে আমার ডিকিউ। ডিকিউ সম্বন্ধে আমি লিখতে পারছি 4/x² ডিএক্স ইন্টু রো। 4/x² মানে কি, ওই গোলকটার তোর হচ্ছে পারিপার্শ্বিক ক্ষেত্রফল 4/x², ওর বেদ বেড়েছে ডিএক্স পরিমাণ, তাহলে 4/x² ডিএক্স ইন্টু রো আধান ঘনত্ব আমি তাহলে লিখলাম। তাহলে দেখ তো এখানে আমি যদি মানগুলো সব বসি তাহলে দেখ আমার দেখতে কেমন হচ্ছে 3q বাই আর কিউব x² ডিএক্স। তাহলে এই মানটা দেখতে হচ্ছে এরকম, আমি রো এর মানটা বসিয়ে দিয়েছি। তাহলে এইটুকু করতে আমার তাহলে কার্য কত? তাহলে আমরা সবাই ডিডব্লিউ সমান ভি ডিকিউ লিখতে পারি, কারণ তোদের শিখেছিলাম আমি ডব্লিউ কিউ ভি, বক্সের মধ্যে 6খানা সমীকরণ লিখতে বলেছিলাম, তার মধ্যে এটা একটা অন্যতম সমীকরণ মনে করে দেয়। তাহলে এখানে তাহলে ডিডব্লিউ সমান ভি ডিকিউ, তাহলে সেটা আমি লিখলাম। এবার এখানে তো হচ্ছে ভি এর মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর আমি তো ডিকিউ এর মানটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমি দেখ এই একটা এক্সপ্রেশন পেয়েছি, সহজভাবে তোরা নিজেরা খাতায় করতে পারছিস। তারপরে আমি তাহলে হচ্ছে এটা তো ডিডব্লিউ মানে আমার ওই ডিকিউ ব্যাসার্ধ তৈরি করার জন্য, মানে সরি ডিএক্স ব্যাসার্ধটা বাড়ানোর জন্য, যার জন্য ডিকিউ পরিমাণ আমার আধান ওখানে নিতে হচ্ছে। তাহলে আমি যখন আমার গোলকটা ছিল না তখন হচ্ছে 0, ব্যাসার্ধ 0, ওখান থেকে আমার ব্যাসার্ধ আমি আর করছি। যদি এটা করতে হয় তাহলে দেখ আমার মোট কতটা কার্য করতে হবে, তাহলে সেটা যদি দেখ আমি মোট কার্য করছি ডব্লিউ সমান ইন্ডিয়ান সব ডিডব্লিউ করে দিচ্ছি। দেখ আমার 0 থেকে আমি আর পর্যন্ত করলাম, শুধুমাত্র দেখ এখানে এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, এক্স এর উপর তাহলে আমি করলাম। আমার ফাইনালি বেরোলো দেখ 3/20 কিউ² বাই পাই ইপসিলন 0 আর। 3/20 কিউ² বাই পাই ইপসিলন 0 আর। তোদের বইতে এটা থাকবে না, হয়তো নিউমেরিক্যালস থাকলেও থাকতে পারে, বইতে এটা থাকবে না, সেই জন্য এটাকে আমি স্পেশালি করে দিচ্ছি। তোরা এই চিহ্ন আমাদের পেয়ে যাবে, এটা আছে। আচ্ছা, এরপরে করেছি, এটা তো গেল আমার নিরেট গোলক। এরপরে করেছি দেখ সুষমভাবে আহিত পাতলা ফাঁপা গোলকের ক্ষেত্রে স্মৃতিশক্তি। যদি আমি একটা পাতলা ফাঁপা গোলক নিই তাহলে ওর ক্ষেত্রে ক্যালকুলেশনটা এরকম অ্যাজ ইট ইজ এরকমই আসবি, শুধুমাত্র পরিবর্তন দেখে এখানে ভি সমান কিউ বাই 4/0 আর বিভবটাই পেয়েছি, কারণ পাতলা ফাঁপা গোলক আমার ওখানে তো হচ্ছে আমি তাহলে শুরুতে তাহলে বিভবটা পেয়ে গেলাম, কারণ আমি আর ব্যাসার্ধ তৈরি হবে। বিভবটা লিখেছি ডিডব্লিউ সমান ভি ডিকিউ লিখলাম, তার মানে এখানে আমার আধান সঞ্চিত হচ্ছে, আমার ডিকিউটা হচ্ছে আমার ভ্যারিয়েবল এখানে আধানের, তাহলে ভি ডিকিউ লিখলাম, আমি ভি এর মানটা বসেছি, ডিকিউ বসিয়ে দিলাম। মোট কার্য তাহলে কত হচ্ছে, তাহলে 0 টু কিউ। রিমেম্বার এখানে কিন্তু আমি ব্যাসার্ধের পরিবর্তন আমার হবে না, এটা কিন্তু পাতলা গোলক, আমার ব্যাসার্ধ আমি আর শুরুতে ধরে নিয়েছি। আমার তাহলে এখানে কতটা কি পরিবর্তন হবে, শুধু চার্জ আধান পরিবর্তন হবে, সেই চার্জের পরিবর্তন দেখ আমি এখানে পড়ছি, তাহলে 0 টু কিউ ডিকিউ বাই 4/0 আর।
ক্যালকুলেশন করে তাহলে কত পাচ্ছি, Q²/8πε0r। এই হয়ে গেল তোদের হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব চ্যাপ্টার পুরোটা শেষ। এবার তোদের কাছে কারো কাছে ক্ষেত্রে প্রয়োজন হতে পারে যে স্যার আপনি তো কিছু জিনিস পড়াননি, যেমন ধর তড়িৎ ক্ষেত্রে বর্তমান কোনো একটি আধান কতটা গতিশক্তি লাভ করে, আমরা সেখানে গতিশক্তি তোরা সমীকরণ পাবে আমি বলে লিখিনি, ওটা একদম সহজ। তোরা সবাই জানিস কৃতকার্য W=QV, তাহলে কিউভিটা কিউ মানে এখানটা লিখবি ই ইলেকট্রন, ইভি লিখলি, আর গতিশক্তি মানে হাফ mv², কারণ স্থিতিশক্তিটাই গতিশক্তি রূপান্তরিত হাফ mv², তাহলে হাফ mv² সমান ইভি। এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারি। এরকম ছোটো ছোটো যে আর্টিকেলগুলো আছে ওই ছোটো ছোটো আর্টিকেলগুলো আমি সব বাদ দিয়েছি, ওগুলো সব অ্যাপ্লিকেশন বেসড। দুই একটা তোদের হচ্ছে অ্যাপ্লিকেশন বেসড আছে, এরকম অ্যাপ্লিকেশন বেসড যদি করা তাহলে প্রচুর হয়ে যায়, সবই তো পড়ানো সম্ভব না। যাই হোক, এই যতটা মধ্যে পড়ালাম তোদের মেইন যে টপিকগুলো সেগুলো সব তোদের পড়ানো হয়ে গেছে। এই চ্যাপ্টারটা এখানে শেষ। তোদের আরেকটু আমি বোর্ড ওয়ার্ক করে নিই, আবার তোদের হচ্ছে পরের ভিডিওতে তোদের হচ্ছে আমি এখন ক্যাপাসিটার সম্পর্কে বেসিক একটু আইডিয়া দেবো।